never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে কোথায় আছি? মোটরডগে আছি, তেজগাঁ ফিনিক্স টাওয়ারের ঠিক উল্টা দিকে, সিটি পেট্রোল পাম্পের গলি দিয়ে 7 রাস্তা দিয়ে এসে তারপরে হচ্ছে তেজগাঁ ফিনিক্স টাওয়ার। তেজগাঁ ফিনিক্স টাওয়ারের উল্টা দিকে হচ্ছে মোটরডগ। আমরা কি নিয়ে কথাবার্তা বলবো আজকে? হিরো থ্রিলার 160R 4V, অর্থাৎ হিরো থ্রিলার 160-র সেকেন্ড যে ভার্সনটা, সেকেন্ড জেনারেশন, ঠিক সেই মোটরসাইকেলটা নিয়ে, ঠিক আছে? এবং অনেক জরুরি কথা আছে, আশা করব মন দিয়ে শুনবেন। অনেক রাগের কথা আছে, অনেক ক্ষোভের কথা আছে, অনেক অভিযোগ আছে, সবই কথা হবে আজকে আমাদেরকে এই হিরো থ্রিলার 160R 4V-কে নিয়ে। চলেন আমরা আমাদের আসল কথাবার্তায় প্রবেশ করি। এই হচ্ছে মোটরসাইকেলটা। তো সবার আগে আমরা একটা কাজ করবো, আগে মিটার রিডিংটা দেখে ফেলবো, কারণ কারিগর সাহেব এদিকে ব্যাটারি খুলবে, সেন্সর খুলবে। সবার আগে আমরা মিটারটা দেখি যে এটা কত কিলোমিটার চলছে। কারিগর সাহেবকে ফ্রি করে দিই। কি রে, চাবি এরকম কেন? হ্যাঁ, আসছে মিটার। এটার সর্বমোট চলছে কই আইতাছে না? আচ্ছা, 11,152 কিলোমিটার চলছে মাত্র। তার মানে মোটরসাইকেলটা একেবারে পুরো কচি আছে এখনো সে মানে কিশোর বয়সেও পা দেয় নাই। যদি 20-30 হাজার কিলোমিটার হয়তো বুঝতাম সে কিশোর বয়সে পা দিছে, এখনো সে কচি। আচ্ছা, আর ফুয়েল গজ লাফাচ্ছে, এটার বৈশিষ্ট্য হয়তো বা এরকম, আমি জানি না। আর কি আছে মিটারে, আর কি ফাংশন আছে? ট্রিপ মিটার আছে, ট্রিপ এ, তারপরে ট্রিপ বি, অটো। আচ্ছা, বুঝতে পারছি। আর এটা হলো সেট বাটন আর কি, বুঝতে পারছি। ওকে, ফাইন। এবারে কারিগর সাহেব তার কাজকর্ম শুরু করুক। এটা হচ্ছে কত? 11,152 কিলোমিটার। আচ্ছা, সবার আগে কারিগর সাহেব কি করছে? এয়ার ফিল্টার। এই যে এই হচ্ছে এয়ার ফিল্টারটা তো, আরে এটা তো দেখছি রুটি, রুটি, বেকারি রুটির মতো নরম। কাহিনি কি? এটাকে কি জেলি দিয়ে ভরায় টরায় খাই ফেলাবো নাকি? হ্যাঁ, না লাঞ্চ করি, এটাকে খাই ফেলাবো একবারে পুরো জেলির মতন। যাই হোক, এয়ার ফিল্টারটার বৈশিষ্ট্য এরকম, আমি জাস্ট একটু ফান করলাম। এখন এই এয়ার ফিল্টারটাকে রাখা যাবে কিনা বা পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে আমরা কথা বলবো একটু পরে। এই এয়ার ফিল্টারটা আপাতত এই জায়গায় থাক। আর এটা হচ্ছে এয়ার ফিল্টারের উপরের ঢাকনা, ভাতের ঢাকনা। আর এটা কি খুলছে? এটা খুলছে মনে হয় ইয়ার কেবলটা। এটা মনে হয় ইঞ্জেক্টরের কেবল লাইনটা, না? এটা হলো ইঞ্জেক্টরের কেবলটা আর কি। খুবই মূল্যবান সম্পদ, এইসব জিনিস কিন্তু সহজে পাওয়া যায় না। সুতরাং যারা যে মোটরসাইকেলই চালান, যাদের এফআই, তারা এই কেবলের ব্যাপারে বিশেষ যত্নশীল হবেন, কোনোভাবেই এই কেবল যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এবারে মোটরসাইকেলটাকে চারপাশ থেকে একটু দেখি। আচ্ছা, এইটার হেডলাইটের আলো, হ্যাঁ ঠিক আছে, এটা আমি শুনছিলাম, ফেসবুকের বিভিন্ন গ্রুপেও দেখছিলাম যে এটার হেডলাইটের আলোর পরিমাণ অনেক কম, মানে হাইওয়ের জন্য পর্যাপ্ত না। এই কারণে উনি এক্সট্রা ছোট 2টা ফগ লাইট ইনস্টল করছে। হেডলাইটটা দেখতে কিন্তু খুব সুন্দর, মাগার সুন্দর হইলে কি হবে, কাজের না আর কি। এই হইলো ব্যাপার। মানে উপরে কি রাজরানী, আর ভেতরে ডট রানী, আর বাকিটা বললাম না। আচ্ছা, এরপর হচ্ছে ইউএসডি ফগ সাসপেনশনটা কিন্তু খুবই সুন্দর, এবং এটা কিন্তু হচ্ছে ডুয়েল জ্যাকেট। তারপর হচ্ছে কেওয়াইবির সাসপেনশন, এক্সিলেন্ট। কেওয়াইবির সাসপেনশন খুবই কোয়ালিটিফুল, অর্থাৎ মানে এই মোটরসাইকেলটার মধ্যে খুবই কোয়ালিটিফুল জিনিস ব্যবহার করছে। এই কথাগুলো আমি অনেক দিন আগে যখন এটা ইন্ডিয়াতে রিলিজ হয়েছিল তখন আমি বলছিলাম যে এইটার মধ্যে অনেক কোয়ালিটিফুল জিনিস ব্যবহার করছে, অনেক কোয়ালিটিফুল। কিন্তু বাংলাদেশের বাজারে এই বেচারা একেবারে পুরা মুখ থুবড়ায় পড়ে গেছে, পুরা মুখ থুবড়ায়া। মানে ঘটনা হচ্ছে, যখন কারিজমা এক্সেমার 210 বাংলাদেশে উদ্বোধন করা হয় তখনই কিন্তু এটার উদ্বোধন করা হয়েছে। তা আমার কাছে যেটা মনে হয়েছে প্রাথমিকভাবে, যে কারিজমার চাপে, মানে কারিজমাতে 210 আর এটা হলে 165, তো 210-এর তো ওজন বেশি, 210-এর ওজনে 165 মাটির তলে চলে গেছে, আমার কাছে এরকম মনে হয়েছে। পরবর্তীতে হিরো কর্তৃপক্ষ অনেক চেষ্টা করছে এই মোটরসাইকেলটাকে মার্কেট পাওয়ানোর জন্য, কত অফারই না দিল, কত সাধনাই না করলো, কিন্তু কোনো সাধনাতেই সিদ্ধি লাভ হইল না। পরিশেষে
তারা এই মোটরসাইকেলটাকে বাংলাদেশের বাজার থেকে চিরতরে ডিসকন্টিনিউ করে দিল। কোনটা করছে? এই থ্রিলার 4B এর সেকেন্ড জেনারেশন। এটা হচ্ছে কিন্তু সেকেন্ড জেনারেশনটা বাংলাদেশের জন্য। এবং ইদানিং তারা আবার থ্রিলারের আরেকটা ভার্সন উদ্বোধন করছে। ওইটার নাম তারা আবার থ্রিলার দেয় নাই, ওইটার নাম দিচ্ছে কি যেন এক্সট্রিম 165 না 160 যেন, ভুলে গেছি এরকমই আর কি। যাই হোক, তো আর এই গাড়ির কাজ আমি কিন্তু সচক্ষে কখনো করতে দেখি নাই আমার সামনে, আজকে আমার জীবনের প্রথম দেখতেছি। এবং মোটোডকেও কখনো এই গাড়ির কাজ করে নাই, আসে নাই, আজকে করতেছে। মানে দুজনেই ফার্স্ট, মোটোডকও ফার্স্ট, আমিও ফার্স্ট। এটা হচ্ছে এটার এবিএস এর মডিউলটা। আচ্ছা, এই জায়গায় করছে এবিএস এর মডিউল। তারপরে এটা হচ্ছে রেডিয়েটরটা কয় স্টেপ? 1 2 3 4 5 6 স্টেপ রেডিয়েটর। অনেক বড় কিন্তু অয়েল কুলারটা, অনেক বড়। আর এইটা হচ্ছে কিন্তু একমাত্র মোটরসাইকেল 165 সিসিতে এই যাবৎকালে যেটা গতি সবচেয়ে বেশি উঠে। থ্রটল বডি খুলছে। থ্রটল বডির অবস্থা কি আমরা আগে একটু দেখি। এ হচ্ছে থ্রটল বডি। ভেতরে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এটার ভিতরে হয়েছে, কি হয়েছে, গুটি বসন্ত হয়েছে, মানে ছোট ছোট দাগের মতো আর কি, গুটি বসন্ত। যাই হোক, 11,000 কিলোমিটার বয়স, এতটুকু আসতেই পারে। উনি এই থ্রটল বডিকে কখনো খুলে নাই, পরিষ্কার করে নাই। এ কারণে দেখা যাচ্ছে এখানে ময়লার পরিমাণটা খানিকটা বেশি, এত যে বেশি আসছে বিষয়টা কিন্তু তা না। আমরা এরকম 10-12 হাজার কিলোমিটার চলা মোটরসাইকেলের থ্রটল বডিতে কিন্তু ময়লা আমরা আরো অনেক দেখছি, অনেক। কিন্তু এখানে যা দেখছি এটা অত বেশি না, নোটিসেবল ময়লা না। আর ওনার সাথে আমি কথা বলছি, ওনার মোটরসাইকেল কিন্তু ধাক্কানির কোনো সমস্যা ছিল না। আচ্ছা, ভালো। এইবারে হচ্ছে আমাদের সেই কথা, আসলে এই মোটরসাইকেলটা 11,000 সামথিং কিলোমিটারে কেন আসছে মোটরডকে, কোন দুঃখে আসছে? মানে এই বেচারার 11,000 কিলোমিটারে মনের মধ্যে এমন কি দুঃখ নাড়াচাড়া দিল? উনি কি প্রেমে ছাকা খাইছে? ওনারে কি রাস্তায় কেউ ধাক্কা দিয়ে ফেলাই দিল, নাকি মোটরসাইকেল ওনার সাথে বেইমানি করলো? কেন আসছে? এবার হচ্ছে আমাদের সেই কারণে প্রবেশ করার পালা। সেই কারণটা হচ্ছে কি, একেবারে প্রধান যে কারণটা, 1 নাম্বার কারণ, এই মোটরসাইকেলের মালিকের হিরোর যে অফিসিয়াল সার্ভিস, সেইটা তার একেবারে পছন্দ হয় না। আমি তার সাথে বারবার কথা বলছি এবং খোঁটায় জিজ্ঞাসা করছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই, সার্ভিস আপনার পছন্দ হয় না বুঝলাম, কিন্তু আপনি কি একবারের জন্য তাদের সার্ভিস সেন্টারে যান নাই এই মোটরসাইকেল নিয়ে? তখন উনি আমাকে বলছে যে ভাই, ওয়ারেন্টিটাকে টিকানোর জন্য যতটুকু যাওয়ার দরকার আমি ততটুকু গেছি, এর বাইরে আমি যাই নাই। তা আমি বললাম যে আপনি কেন যান নাই? তারপরে উনি আমাকে বলতেছে যে না যাওয়ার কারণ হচ্ছে তাদের সার্ভিসের মান ভালো না। তা আমি তারা বললাম যে তাদের কাছে তো আপনি ভালোভাবে কোনো সার্ভিসই করেন নাই, তাইলে না করাইলে আপনি কেমনে বুঝলেন যে তাদের সার্ভিসের মান ভালো না? তারপরে তিনি আমাকে উত্তর দিলেন যে এই মোটরসাইকেলের আগে উনি চালাইছে হিরো থ্রিলার 160 ফার্স্ট ভার্সন, যেটা ফার্স্ট জেনারেশন, যেটা ওই মোটরসাইকেলটা উনি 30,000 কিলোমিটার পর্যন্ত চালাইছে। এবং ওই মোটরসাইকেলটা আবার উনি নিয়মিত হিরোর বিভিন্ন অথরাইজ সার্ভিস সেন্টারে সার্ভিস করাইছে। এবং ওই সময়ে ওনার অভিজ্ঞতা হয়েছে যে হিরোর সার্ভিসের মান অতি নিম্নমানের। ওনার কাছে মনে হয়েছে ওই যে থ্রিলার ফার্স্ট ভার্সন 30,000 কিলোমিটার চালাইয়া, ওই ভয় থেকে উনি এই মোটরসাইকেল নিয়ে আর হিরোর অফিসিয়াল সার্ভিস সেন্টারে যায় না। আমি ওনারে অনেক বোঝাইছি যে ভাই, আপনার যাওয়া উচিত, এটা আপনার হক। যে তারা তো আফটার সেল সার্ভিস দিচ্ছে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ, তাদের কাছে আমাদের বই আছে, আপনার বই আছে, আপনাকে অধিকার চাইতে হবে যে আমাকে দিবেন না কেন, কি সমস্যা? কিন্তু উনি বলতেছে যে না ভাই, এত ক্যাসেলের দরকার নাই, আমি যাবো না, আমার আগের অভিজ্ঞতা খুব খারাপ। আচ্ছা, এইবারে হচ্ছে মোটোডকে উনি কি সমস্যা নিয়ে আসছে। মোটোডকে ওনার আসার প্রধান কারণ হচ্ছে, একটা তো বললামই, ওইটা হলো একেবারে পুরো মাস্টার মাইন্ড কারণ। আর এরপরের কারণগুলো হচ্ছে ওনার হ্যান্ডেলে হচ্ছে ভাইব্রেশন ফিল হয়। হ্যান্ডেলে কি হয়? ভাইব্রেশন ফিল হয়। ওই যে একবার হর্নের 2.0 নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম না, বলছিলাম না যে প্রতিবন্ধী হ্যান্ডেল, এইটার মধ্যে এরকম কোনো প্রতিবন্ধীগিরি আছে কিনা সেটা আমরা দেখব, পরীক্ষা নিরীক্ষা করব। তারপরে আর সমস্যা হচ্ছে ওনার বাইকটা হাই আরপিএমে উনি চালাইতেছে। হ্যাঁ, হাই আরপিএমে উনি চালাইতেছে, মনে করেন 70, 80 বা 60 এরকম গতিতে উনি চালাচ্ছে। এরপরে মনে করেন সামনে যানজট আসলো বা যানজট আসলো না, উনি গতিটা কমায় ফেললো। তখন মানে লো আরপিএমে যখন উনি গতিটা কমায় আনে,
তখন মোটরসাইকেল স্টার্ট রাখতে পারে না। আশা করি বুঝাইতে পারছি। লোয়ার পিএমে মানে বেশি গতি থেকে লোয়ার পিএমে আসার পরে মোটরসাইকেলটা লোয়ার পিএমে স্টার্টটা আর ধরে রাখতে পারে না, পাওয়ারটা ছেড়ে দেয়। একই সমস্যা কিন্তু ধরা পড়ছে হিরো এক্সট্রিম 125 এর মধ্যে। ঠিক বলছি কিনা বলেন? এই মোটরসাইকেল যারা চালাচ্ছেন, অর্থাৎ হিরো থ্রিলার 160 আর 4V এই সেকেন্ড জেনারেশন যারা চালাচ্ছেন, তারা যদি কেউ এই পাওয়ার কাট জনিত কোনো প্রবলেমে পড়ে থাকেন, হ্যান্ডেলে ভাইব্রেশন জনিত কোনো সমস্যায় পড়ে থাকেন, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এক্সট্রিম 125 আর নিয়ে কে কোন সমস্যায় আছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবং আপনাদেরকে ওয়েলকাম আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমি কিন্তু আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছি, ricovlogscontact@gmail.com। ওই জায়গায় আপনি আপনার বাইকের সমস্যা নিয়ে লেখেন। কোম্পানি যদি আপনার সমস্যার সমাধান না করে তাহলে আপনি আসেন আমার ভিডিওতে, আমার চ্যানেলে আসেন, আমি দাওয়াত দিলাম। ভিডিওতে এসে আমরা কোম্পানির এই মানে আমাকে যে সার্ভিসটা দিল না বা আমাকে বঞ্চিত করলো, এই ভিডিওর মাধ্যমে আমরা সেই কাজের প্রতিবাদ জানাবো, নিন্দা জানাবো। প্লিজ ওয়েলকাম যারা কোম্পানি দ্বারা বিভিন্ন মোটরসাইকেল নিয়ে ভুক্তভোগীর শিকার হয়েছেন এবং হয়রানির শিকার হয়েছেন। পাশাপাশি এই মোটরসাইকেলটা কিন্তু মূলত ভদ্রলোক আসছিল মাস্টার সার্ভিস করাইতে, কিন্তু কারিগর সাহেব বাইর করছে যে এইটার নাকি রকার আর্মের মধ্যে প্রবলেম। এই রকারটা বেশি ফলস হয়ে গেছে, বিশেষ করে এই পাশের মানে ইনলেটের যে রকারটা, এটা তো 4 ভালভের 1 2 3 4 সরি একজস্ট, কারিগর সাহেব বলতেছে একজস্টের রকারটা বেশি ফলস হয়ে গেছে। সো ফলস যেহেতু হয়েছে, সুতরাং এটার আসলে যে ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কি বলে মানে এক্সট্রা একটা ব্যাড নয়েজ ইঞ্জিনে চলে আসতে বাধ্য। তাই এখন দেখি লাস্ট পর্যন্ত এটা কি করে, পরিবর্তন করে নাকি অন্য কিছু করে। এবার আমরা একটু কারিগর সাহেবের হাতে যাই, উনি এখানে দাঁড়ায় দাঁড়ায় কী করতেছে। সম্ভবত থ্রটল বডিটারে খুলতেছে, টিপিএস যা আছে ইনজেক্টর রেগুলারে সব পার্ট বাই পার্ট আলাদা করতেছে। এই হচ্ছে এটা তো টিপিএসটা না, ও সরি এটা আইসি বাল্ব। আচ্ছা এটা হচ্ছে আইসি বাল্ব। আর কি ইনজেক্টর কই? আচ্ছা ইনজেক্টর, এই যে ইনজেক্টর এটার সাথে এই যে ইনজেক্টর, ওই যে পিচ্ছি গোল মাথা দেখা যায় ইনজেক্টর, সবগুলারে খুলবে, সবগুলারে খুলে আল্ট্রাসনিক ক্লিনারের সাহায্যে এগুলোকে পরিষ্কার করবে। আর কি হ্যাঁ টাইমিং চেইনও ভালো না। আচ্ছা কারিগর সাহেব বলতেছে টাইমিং চেইনও নাকি ভালো না। আইসি বাল্বটা একটু হাতে নেই। আমি হিরো থ্রিলার 4Vর সেকেন্ড জেনারেশনের আইসি বাল্ব কখনো হাতে নাই, এই হাতে নিলাম। এখানে নিশ্চয়ই কালি আছে, অবশ্যই। হ্যাঁ এই যে কালি। আজকে যদি নির্বাচন দিত ইউনূস সরকার, তাইলে আজকে এখানে কালি পড়তো না নাকি কারিগর সাহেব? আজকে যদি নির্বাচন দিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা অনুযায়ী, তাইলে এই জায়গায় কিন্তু এইভাবে কালি আসতো না। আমি শিওর কালি আসতো না। বড় কথা আরে না বেটা, যদি নির্বাচন দিত তাইলে কিন্তু আজকে এখানে কালি আসতো না। এই জন্য ইউসুফ সরকার দায়ী, ইউসুফ সরকার, সব ইউসুফ সরকারের দোষ। ইউসুফ সরকার খুব খারাপ কাজ করছে। না আছে ইউসুফ সরকার আছে, তুই চিনস না, তোর আমি চিনা মনে। ইউসুফ সরকার যদি নির্বাচন দিত বিএনপির কথা মতো, আর বিএনপি যদি ক্ষমতায় যাইতো, তাইলে আজকে আইসি বাল্বের মধ্যে এই যে কালি পড়তো না। কি ভয়ঙ্কর অবস্থা, কালি পড়ছে। আচ্ছা যাক, কালি পড়বে এটা স্বাভাবিক, 11,000 কিলোমিটার, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। খুলছে এগুলার পরিষ্কার করবে। আর আমাদের দেশের যে পরিমাণ ফুয়েল, আমাদের দেশের কারিগরদের যে অভিজ্ঞতা, তারা আসলে এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তাদের কাছে এগুলো আর কোনো বিষয় মনে হয় না। আচ্ছা থ্রটল বডি ঠিক আছে কারিগর সাহেব? আচ্ছা বাল্ব ঠিকভাবে আচ্ছা কারিগর সাহেব আমারে বলতেছে যে টাইমিং চেন এবং রকার আর্ম 11,000 কিলোমিটারে এইভাবে চলে যাওয়াটা তার কাছে অবাক লাগছে। আসলে আমার কাছেও অবাক লাগছে যে মাত্র 11,000 কিলোমিটারে কেন টাইমিং চেন এবং রকার আর্ম চলে যাবে। ওরে আল্লাহ, এবারে চলে আসছে মাননীয় স্পিকার সাহেব, সরি আমাদের ইঞ্জিনিয়ার বলতে গিয়ে স্পিকার বলে বলাইছি। তো স্পিকার সাহেব আর ইঞ্জিনিয়ার সাহেব, আপনার কারিগর বলতেছে যে 11,000 কিলোমিটারে এই রকার আর্ম চলে গেছে, বিশেষ করে একজস্টের, আর হচ্ছে টাইমিং চেন চলে গেছে। এটা তার কাছে অ্যাবনর্মাল মনে হয়েছে। 11,000 আমার কাছে অ্যাবনর্মাল মনে হয়েছে। আর আপনার কাছে কি মনে হয়েছে বলেন? ভাই গাড়িটা যে পরিমাণ টাইট, হ্যাঁ চালায়, হ্যাঁ মানে ওরে পুল করতে অনেক থ্রটল দেওয়া লাগে।
হইতেই পারে এরকম। আচ্ছা, এরকম হইতেই পারে, হইতেই পারে, বাট 11,000 কিলোমিটারে চলে যাওয়াটা এটা হইতেই পারে। না, হইতে পারে তো। ফল্টি থাকলে তো হবে না না, আমি আপনাকে একটা কথা বলি, হইতে পারে অ্যাবনরমাল। অ্যাবনরমাল, আমি এটাই শুনতে চাচ্ছিলাম। হইতে পারে তো বুঝলাম, বাট নরমাল ওর অ্যাবনরমাল, এই যে আপনি বলে ফেলছেন অ্যাবনরমাল। এখন টাইমিং চেনটা যে চলে গেছে, এটা কি আমাদের কি একটু বুঝাইতে পারবেন এখানে ধরে? বোঝানোর কোনো উপায় এখন তো আছে? টেনশনারটা ফুললি প্রেসার দিয়ে রাখছে। হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন, এই যে লুজ, আচ্ছা, উপরে নিচে না? উপরে নিচে প্লে হয়ে গেছে। আচ্ছা, ফ্রি প্লেটে ফেরে গেছে। জি জি, ফ্রি প্লে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রকার আর্মের যে সমস্যাটা, ওইটা কি আমাদেরকে এইভাবে বোঝানোর কোনো না, উপায় আছে? এভাবে বুঝতে পারবো না, আপনি ক্যামেরায় ধরা পড়বে না, হাত দিয়ে বোঝা লাগে এটা। হাত দিয়ে বোঝা লাগে না? আচ্ছা, হ্যাঁ, না দেখছি একটু আগে আপনার কারিগর সাহেব, মানে রকার আর্মের মানে কি ক্ষতিটা হয়েছে? এটা কি বলের কোনো প্রবলেম নাকি রোলারটা ক্ষয় হয়ে গেছে সেন্ট্রালি, সেন্টারে ক্ষয় হয়ে গেছে। সেন্ট্রালি ক্ষয় হয়ে গেছে? রকারের মাথায় যে ছোট রোলার থাকে যেটা ঘুরে, রোলারটা তো বাইরে ঘুরে না, হ্যাঁ, ঘুরে। ভিতরে একটা শ্যাফট আছে, হ্যাঁ, শ্যাফটের shaft ওখানে ক্ষয় হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, শেফ শেফ কারিগর সাহেব আরো ভালোভাবে দেখার জন্য কি করছে, রকার আর্ম খুলছে। আর আমি সাথে সাথে অমিত ভাই ডেকে নিয়ে আসছি। রকার কিন্তু একটা খুলছে, আমি একটু দেখাই ইঞ্জিনটা, শুধুমাত্র এই সাইডের রকারটা খুলছে। এটা হচ্ছে তো ভাই একজস্ট নাকি? এটা ইনলেট। হ্যাঁ, ওই এটা হলো ইনলেট, সমস্যাটা হয়েছে একজস্টে। তো এখন কোন তো ভাই কোন জায়গার কি ইয়ে? এই যে ভিতরে শ্যাফট আছে, রিবেট শ্যাফট, হ্যাঁ, এই যে রিবেট শেফট, এটা এটার চারপাশে ক্ষয় হয়ে গেছে, আচ্ছা, ক্ষয় হয়ে গেছে। রোলারটা লাফাইতেছে, আচ্ছা আপ আচ্ছা ডাউন করে। আচ্ছা আচ্ছা, মানে এই যে এই রোলারটার ইয়ে করতেছে, হ্যাঁ হ্যাঁ, উপরে নিচে প্লে হচ্ছে। ডিসব্যালেন্স করতেছে আর কি। বুঝতে পারছি, এই হচ্ছে রকার আর্মের সমস্যা। আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব, আর একটা জিনিস কোন তো, এই রকার আর্মটা লাগানো অবস্থায় ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট যদি করা হয় অফিসিয়াল রিকমেন্ডেশন অনুযায়ী, সাউন্ড করবে, তা কি কাজ হইব নাকি? Sound করবে। সাউন্ড করবে এই জায়গাটার কারণে? আচ্ছা আচ্ছা, ও মানে এক এক সাউন্ড সময় এক এক রকম আচার ব্যবহার করবে। আচার ব্যবহার করবে। আচ্ছা, মানে সাউন্ডও করবে, আবার বলতেছে যে এক একবার এক এক রকম আচার ব্যবহার করবে। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এটা বদলানোটা একেবারে পুরো ফরজ। এখন আমরা ভিডিও লাস্টে শুনবো এটা কি করতেছে। স্পার্ক প্লাগটারে খুলছে এবং এই স্পার্ক প্লাগে দেখা যাচ্ছে এই প্লাগটা কিন্তু আমরা যে ধরনের প্লাগ ব্যবহার করি সচরাচর, আমরা যেসব মোটরসাইকেলে প্লাগ দেখছি, এইটার চাইতে কিন্তু এটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং এটা কিন্তু অনেক লম্বা। হ্যাঁ হ্যাঁ, কেটিএম কাওয়াসাকির মতন কারিগর সাহেব বলতেছে, অনেক লম্বা। এই দেখেন, একেবারে পুরো দেশি মরিচ খেতে যে চাষ করে চৈত্র মাসে। আর এটা হচ্ছে চ্যাম্পিয়ন REK6YC, এ হচ্ছে মডেল একটা। আর প্লাগটা কিন্তু চিকনও নাকি কারিগর সাহেব? প্লাগটা তো চিকনও, হ্যাঁ, প্লাগটা চিকন, আবার হচ্ছে লম্বা। তো প্লাগটা বদলাবে 11,000 কিলোমিটার বয়সে। তো আমাদের দেশে কোনো প্লাগই 10,000 কিলোমিটারের পরে চালানো একদম উচিত না। এই প্লাগটা কিন্তু অলরেডি ড্যামেজ। তো ড্যামেজ কিন্তু গাড়ি কিন্তু চলবে, গাড়ি চলতে কোনো সমস্যা হবে না, কিন্তু ক্ষতিটা হবে আরেক জায়গা দিয়ে। সুতরাং 10,000 কিলোমিটারের বেশি আমাদের দেশের তেলে কোনো প্লাগ চালানো একেবারে হারাম। গাড়ি চালাতে পারবেন কিন্তু ক্ষতি করবেন আপনি আরেক দিক দিয়ে। এখন নতুন প্লাগ আনছে, নতুন প্লাগটা কই? এই যে এটা হচ্ছে নতুন প্লাগ, এটাও কিন্তু হিরোরই। এটা বাইকের মালিক সাথে করে নিয়ে আসছে। এই যে আমরা দুইটারে পাশাপাশি একসাথে রাখলাম, এই যে দুইটারে আমরা পাশাপাশি একসাথে রাখলাম। এটাও হিরোরই নতুনটা। এখন ওর যে নির্দিষ্ট টেনশন কত মিলিমিটার? হ্যাঁ, 8.9 মিলিমিটার। সেই 8.9 মিলিমিটারে ওর গ্যাপটাকে নির্ধারণ করা হচ্ছে। নির্ধারণ করব কি দিয়ে? যে এই পয়সাটা দিয়ে, বিদেশি পয়সা। হ্যাঁ, এরকম দারুণ একটা জিনিস। এটা দিয়ে খুব সুন্দরভাবে একদম অ্যাকুরেটভাবে এই প্লাগের গ্যাপ মানে সেট করা যায় আর কি। আর এইদিকে আরও কিছু খুচরা কাজকর্ম চলতেছে। ওয়াশিং, শুধু ওয়াশিং, স্পকেট সেট খুলছে, ব্যাক চেসিস মানে সুইং আর্ম খুলছে, তারপরে চেইন, ওই যে চেইন ওইটার পরিষ্কার করে ফেলছে, দেখা যাচ্ছে একদম পুরো চকচক করতেছে। এই ধরনের খুঁটিনাটি কাজকর্ম চলতেছে। এবারে আমরা যাইতেছি আল্ট্রাসনিক ক্লিনারের কাছে। ক্লিনারের মালপত্র সব এটার মধ্যে সিদ্ধ হচ্ছে, ডিম সিদ্ধ, গরম গরম ডিম সিদ্ধ। তুলি এটার একটু, ও ভয়াবহ অবস্থা। এই ওইটা নেমে যাবো নিচে, এটা আটকে দিতে হইব। এই যে থ্রিলারের ডিম হচ্ছে এটার মধ্যে, এই যে থ্রিলারের ডিম সিদ্ধ হচ্ছে এই পোটলাটার মধ্যে। আর ওইটা জানি কোনটার জানি না, নাকি
ও না, ওইটা হইলো থ্রিলারের, ওইটা হইলো থ্রিলারের, ওই যে ওই মাথায় দেখা যায়। থাক, আর জায়গার দরকার নাই, ওর কাজে ব্যাঘাত ঘটবে, ব্যাঘাত ঘটানোর দরকার নাই। পলিথিনগুলোরে ঠিকঠাকভাবে রাখি, নাইলে একেবারে এটার ভিতরে সহকারে কি হবে, গরম পানি ঢুকে যাবে। এই জন্য কিন্তু এটার এইভাবে আটকে রাখে। সময় দিছে কতক্ষণ, 44 মিনিট, মানে হয়তোবা 1 ঘন্টা সেট করে গেছিল। হ্যাঁ ঠিক আছে, 1 ঘন্টা সেট করে গেছিল, একটু আগে দেখছিলাম। এই এটা উল্টা কাউন্ট ডাউন হচ্ছে, বাকি আছে আরো 44 মিনিট। চলুক আল্ট্রাসনিক। এই বাইকের ড্রাম রাবার চলে গেছে 11,000 কিলোমিটারে। এই ড্রাম রাবারগুলোকে পরিবর্তন করবে অলরেডি এটার মালিক হিরোর একদম অরিজিনাল গোলাপি স্টিকারের ড্রাম রাবার কিনে আনছে, এগুলো ইনস্টল করবে। আবার এইদিকে সামনের স্পকেট, এই কারিগর সাহেব, সামনের স্পকেট কি থাকবে না চলে যাবে? চেঞ্জ হবে না? মাল পাওয়া যাবে কিনা বড় বিষয়। হায় হায়, এই অবস্থা বলে কি, এই মাল নাকি পাওয়া যাবে কিনা কারিগর সাহেব সন্দেহ করতেছে, কারণ তার অভিজ্ঞতা আছে, সে আগে তো বিভিন্ন জায়গায় কাজ করছে, এগুলোর মাল নাকি সহজে পাওয়া যায় না, সে টেনশনে আছে। এখন এটার বদলাবে কেন? আচ্ছা, আমি তো দাঁতগুলো হাত দিই। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। এই জায়গা দিয়ে যে আমি হাত দিলাম, এই জায়গা দিয়ে দাঁতটা মনে হচ্ছে ওই দিকে চলে গেছে। তারপরে এইটা, হ্যাঁ এইটারও সেম কেস, ওই দিকে চলে গেছে। তারপরে এইটা আবার সোজা আছে। এইটা আবার একটু নাইমে গেছে, এই দেখেন এটার হাইট নাইমে গেছে, নিচের দিকে হাইট কমে গেছে। এইটা আবার ওইদিকে চলে গেছে, এইটা আবার ওইদিকে চলে গেছে। আচ্ছা যাই হোক, তার মানে এটা একটা সমস্যাগ্রস্ত চেন স্পকেট, ফ্রন্ট স্পকেট, গিয়ারবক্স স্পকেট। এমন না যে এটা দিয়ে গাড়ি চলবে না বা চেন খুলে পড়ে যাবে রাস্তা, এরকম না, গাড়ি চলবে, সবই হবে। কিন্তু সমস্যাটা যেটা হবে, খারাপ শব্দ আসার চান্স বেশি থাকবে। পাশাপাশি তার যে চেইনটা, ফিতা, আমি ওইটারে চেইনের ফিতা বলি, ওইটা কই, ওই চেইনের ফিতাটা কই, চেইনটা কই, ওয়াশ করতেছে। আচ্ছা যাই হোক, চেইন ওয়াশ করতে নিয়ে গেছে। ওই চেইনটা আর ওই চেইনটার স্থায়িত্ব কমবে যদি এই ত্রুটিপূর্ণ স্পকেটটা ব্যবহার করা হয়। এই কারণে কারিগর রিকমেন্ডেশন করতে এটা ফেলে দিতে, এবং মালিকও জিনিসটা বুঝতে পারছে, রাজি হয়েছে, উনি এই স্পকেট ফালাই দিল। যা, তোর আর কোনো দরকার নেই, ভাগ। এইবারে হচ্ছে বল রেসারের পালা। এই হচ্ছে নতুন বল রেসার, হিরোর অরিজিনাল গোলাপি স্টিকার। এই যে গোলাপি স্টিকার, 5 নম্বর লেখা আছে। বল রেসারের প্যাকেট অলরেডি ছিঁড়ছে, বল রেসার লাগানোর কাজকর্ম কিন্তু চলতেছে। বল রেসার কেন পরিবর্তন করবে সেটা আমি এখন বলতে পারতেছি না, এটা আমরা শুনবো ভিডিওর লাস্টে ইঞ্জিনিয়ার অমিত ভাইয়ের কাছ থেকে। অমিত ভাই ওইদিকে ব্যস্ত হচ্ছে কি একটা জিক্সার মনোটন নিয়ে। যাই হোক, উনি ব্যস্ত থাকুক। বল রেসার লাগানোর টুল যন্ত্রপাতি যা যা আছে সব কিছুই কিন্তু এটার কারিগর নিয়ে এসে পড়ছে। পুরাতন বল রেসারটা কই আমি খুঁজতেছি। যাই হোক, ওইটা নিয়ে এই যে এগুলো আসলে কেন বদলাইতেছে পুরাতন বল রেসারটা, এটা আমার জানা নাই, এটা আমরা জানবো একটু পরে অমিত ভাইয়ের কাছ থেকে। ধরে আনছি ইঞ্জিনিয়ার অমিত সাহেব রে। আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব, আচ্ছা বল রেসারটা কেন বদলাইতেছেন আমি ঠিক বুঝতেছি না আসলে। নষ্ট হয়ে গেছে তাই। মানুষ মরে গেছে, কেন মরছে? বল নষ্ট হয়ে গেছে, কেন নষ্ট হয়েছে? কেন জং পড়ে গেছে। জং পড়ে গেছে, কই যাও? এই যে এগুলো কি, এটিতে ধুইলে পরিষ্কার করলে না এগুলোর মধ্যে যে বলের দাগ পড়ে গেছে। আচ্ছা, বলের দাগ পড়ে গেছে, এবং এই যে হ্যাঁ এটা আপনার একটা পলিশ ইয়া দেওয়া থাকে, ফিনিশ কোট দেওয়া থাকে, কোটটা উঠে গেছে। ও আচ্ছা আচ্ছা এই দেখেন অক্সাইড পড়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই হচ্ছে এই কারণে বল রেসারটা বদলাইলো। যাক, জি, এক্সপ্লেনটা পেয়ে গেলাম। এটা হইতেই পারে। হ্যাঁ, আপনার কাছে তো সবই সব হইতে পারে। মানুষ মরতে পারে। 11,000 কিলোমিটারে রকারও যাইতে পারে। 2000 কিলোতে এফজেড এর কি বল রেসা যাইতে পারে। কি বল রেসার? ইয়ামাহা। সিবিআর এর কিছু হয় না? না, সিবিআর 2000 কিলোতে যায় না। 2000 কিলো যায় না? মিয়া, আপনি হইলেন হোন্ডা, বুঝছি তো। তো ইঞ্জিনিয়ার সাহেব খুবই পরম যত্ন সহকারে এটার ক্লাসটা সাবিজাবি গুরু বুমবাম দেখতেছে। ভাই, আমার তো বিশ্বাস ছিল কি জানেন, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনে ডিক্লেয়ার হইতো তাইলে আজকে এই গাড়িতে এই সমস্যা হইতো না। এটার সাথে কি আপনি একমত না দ্বিমত? আমি জানি না। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জিজ্ঞাসা করতে হবে। এটা আমি জিজ্ঞাবো, জান আপনি জিজ্ঞাই দেবো না।
আচ্ছা এবারে কোন গাড়ির কাজ পুরোপুরি শেষ, আমাদেরকে কি একটু সাউন্ড শোনাইতে পারবেন? দেখেন রেকর্ড হয় কিনা। স্টার্ট দেখ, আমার মাইক্রোফোনটাই ধরি ইঞ্জিনের সামনে। শেষ, সাউন্ড শোনার কাজ আমাদের শেষ। এখন আমি গাড়িটা যখন কাজ শুরু করে তখন আসলে আমি সাউন্ড শুনি না, এটা ইঞ্জিনিয়ার সাহেব শুনছে আর ইঞ্জিনিয়ার সাহেবের কাস্টমার শুনছে। এখন আপনার কাস্টমার তো নিশ্চয়ই ট্রায়াল দিছে, আপনার কাস্টমার এসে কি বলছে যে উনি এখন যে সাউন্ড হয়েছে এটা কি সার্ভিসের আগের সাউন্ডের চাইতে ভালো না খারাপ? উনি বলতেছে এটা নতুনের মতন সাউন্ড করতেছে, অনেকটা নতুনের মতো সাউন্ড করতেছে। এবং অনেকটা। ওনার মধ্যে কি কোনো দুশ্চিন্তা আছে এই গাড়িটা নিয়ে, যেহেতু এখনো ত্রুটি আছে? এটা যেহেতু রকারটা একটু ডিফেক্টেড ধরা পড়ছে, উনি একটু চিন্তিত। মানে এই যে রকারের এই সমস্যাটার জন্য উনি চিন্তিত আছে যে এই সাউন্ডটা কতদিন ঠিক থাকে। জি, আচ্ছা, এখন আপনার কাছে কি মনে হয়, আপনার বৈজ্ঞানিকভাবে কি মনে হয় যে আপনি যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ, এই যে এটার যে সাউন্ডের যা অবস্থা এখন দেখছেন আর রকারের যে প্রবলেমটা আছে, এটা কি এই সাউন্ডটা দীর্ঘদিন ঠিক থাকবে নাকি ক্ষতির দিকে যাবে? অ্যাডজাস্টেবল টাইপের তো, হ্যাঁ, এটা সাউন্ড কখনোই অ্যাকুরেট মালামাল দিলেও ঠিক থাকবে না, একটা হ্যাঁ। সময় পরে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু একটা সময়টা অথবা কম থাকবে। সময়টা কম থাকবে, মানে 10,000 কিলোর আগে অথবা 5-6,000 কিলোতে সাউন্ডটা চেঞ্জ হয়ে যেতে পারে। ওই রকারটার কারণে। জি, আচ্ছা আচ্ছা, এবার আরেকটা জিনিস কোন, সেটা হইলো ওভারঅল এই বাইকটা সার্ভিস কইরা আপনারা তো আগে থ্রিলারের এই গাড়ির কাজ তো আপনারা করেন নাই, না 2B করছি, 2B করছেন, 4B করেন নাই। এই গাড়িটা কাজ করে আপনার কাছে কি অভিজ্ঞতা লাগলো যে এটাকে মানে সার্ভিস ফ্রেন্ডলি কিনা? সার্ভিস ফ্রেন্ডলি বলতে আসলে এটা তো ওরকম কোনো সমস্যা হয় নাই, এমনিতে সার্ভিস ফ্রেন্ডলি। মানে সার্ভিস ফ্রেন্ডলি বলতে আমি বুঝাইছি খোলা লাগানো, না, না, জটিলতা নাই। এরকম জটিল কিছু না। আচ্ছা, আরেকটা জিনিস বলেন, সেটা হচ্ছে এই গাড়ির আপনারা যে কাজ করছেন এটা তো মাস্টার সার্ভিস করছেন, তো এটা কি জেনারেল বাইকের আন্ডারে নাকি প্রিমিয়াম বাইকের আন্ডারে? জি, জেনারেল। জেনারেল। তো আপনাদের জেনারেল বাইকের মাস্টার সার্ভিস কত এখন? 1,900 টাকা। 1,900 টাকা। আর হচ্ছে মাস্টার, আর প্রিমিয়াম বাইকের মাস্টার সার্ভিস কত এখন? 2,400। 2,400 টাকা। আচ্ছা, এই আপনার তাহলে এই গাড়ির বিল কত? প্রিমিয়াম গাড়ির মধ্যে আবার GSX-R আর ব্যান্ডিট, হ্যাঁ, 3,200 টাকা। 3,200 টাকা। আচ্ছা, বুঝছি। আচ্ছা, এই গাড়িতে কয় টাকার মাল লাগছে একটু দেখি, দেখেন। চিঠি, এটা কি ভাবির কি প্রেমপত্র নাকি? না না, এই যুগে আচ্ছা। আবার চিঠি। ও আচ্ছা আচ্ছা, ওনার খালি সামনে পিছনে ব্রেক অয়েল লাগছে, ব্রেক অয়েল। আচ্ছা, 450 টাকা। হ্যাঁ, আর ফুয়েল ফিল্টার ক্লিন করার জন্য 150 টাকার WD-40 লাগছে। আচ্ছা। আর টোটাল এই মাস্টার সার্ভিস 1900 টাকা সহ 2500 টাকা বিল হয়েছে। মাস্টার সার্ভিস 1900? আচ্ছা, আর উনি দিছেন আমাদেরকে, মাস্টার সার্ভিস 1900? জি জি, আচ্ছা, উনি যা যা আমাদেরকে দিছেন, হ্যাঁ, পিছনের চাকার ড্যাম্পার রাবার, এটা উনি কিনে আনছে। আচ্ছা, তারপরে? স্পার্ক প্লাগ, হ্যাঁ বল রেসার, হ্যাঁ। আর সামনের স্প্রকেট। আচ্ছা, এগুলা কাস্টমার নিজে কিনে আনছে? জি, তাইলে কাস্টমার নিজে কিনে আনার স্বাধীনতাটাও আছে। অবশ্যই। আচ্ছা, কাস্টমার যে মালটা কিনে আনলো এটা আপনারা লাগানোর আগে চেক করেন এটা কি 1 নাম্বার না 2 নাম্বার? না, সেটা আমরা হ্যাঁ বলি, চেক করার পর যদি আমাদের কাছে সন্দেহ লাগে তা আমরা হ্যাঁ। বলে দিই। বলে দেন। এবং ওইটা কি কাস্টমার যদি কয় 2 নাম্বারটি লাগাই দেন, 2 নাম্বার দিব। পাওয়া গেলে লাগাই দিবেন? হ্যাঁ, তখন আমরা আবার ড্রাইভার নেবেন না, ফলো আপ নেবেন? রেকর্ড রাখি, হ্যাঁ, রেকর্ড লেখা রাখি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওটা। কিন্তু একটা কথা আছে, কথাটা হচ্ছে কি হিরোর সার্ভিস নিয়ে। কারণ হচ্ছে কি, আমি কিন্তু ভিডিও শুরুতে একবার বলছি যে এই বাইকের কাস্টমার হিরোর অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাইতে একেবারে ইচ্ছুক না, উনি যাবেই না। কারণ হচ্ছে কি, উনি আগে থ্রিলার 2B চালাইছে 30,000 কিলোমিটার, তখন উনি ওই বাইকটা হিরোর অফিসিয়াল সার্ভিস সেন্টারে অসংখ্যবার সার্ভিস করাইয়া উনি মারাত্মকভাবে হতাশ হয়েছে। এই কারণে উনি ওনার এই বাইক নেওয়ার মানে 4Bটা নেওয়ার পরেও ওনার মনকে উনি আর টানাইতে পারে না হিরোর সার্ভিস নেওয়ার দিকে। তো হিরোর সার্ভিসের ব্যাপারে অসংখ্য কমপ্লেন, হাজারো কমপ্লেন রয়েছে এই বাংলাদেশের আনাচে কানাচে। এখন কথা হচ্ছে, আমরা একটা বাইক কিনবো অফিসিয়াল বাইক এবং তাদের নির্ধারিত মূল্যে, কিন্তু আমরা সার্ভিস থেকে বঞ্চিত, মানে জোর করে আমাদেরকে সার্ভিস থেকে বঞ্চিত রাখা হয়। এটা হচ্ছে এক প্রকার অত্যাচার। ওই যে আগে জমিদাররা যেরকম অত্যাচার করতো প্রজাদেরকে, এটা হচ্ছে এরকম অত্যাচার। তো জমিদার মারতো চাবুক দিয়া, আর তারা আমাদেরকে মারতেছে হচ্ছে টাকা দিয়া।
পার্থক্যটা হচ্ছে ঠিক এই জায়গার মধ্যে, তাই না? যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে লিখবেন। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এই মোটরসাইকেলের যে রকার আর্ম, এই রকার আর্ম এইটা কাস্টমার ক্রয় করবে। এখন রকারের দাম জানি কত হয়, ওনার ঠিক জানা নাই, আইডিয়া নাই, আগে কখনো লাগে নাই। তো খুব সম্ভবত রকার আর্ম ওনাকে ক্রয় করতেই হবে। তো এখন দেখা যাক কি হয়। আমিও ভাইয়ের সাথে চেষ্টা করব যোগাযোগ রাখার জন্য, যদি পরবর্তীতে আরও কোনো ঝামেলা আসে তাইলে ভাইয়ের কাছ থেকে শুনে তারপরে আমরা আবার অন্যদিন অন্য ভিডিওতে কথাবার্তা বলবো। তাহলে আপাতত বিদায় নিলাম মোটরডগ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।